কেদারনাথ। বেজে গেছে প্রায় 1:30 আর চোখ পুরো জ্বলছে। সবারই ইচ্ছে থাকে জীবনে একবার কেদারনাথ পৌঁছে ভোলে বাবার দর্শন করার, কিন্তু অনেকেরই পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার মূল কারণ কিভাবে এই স্থানে এসে পৌঁছবেন এবং কোথায় থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি কমল, আর আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেবো, অর্থাৎ কিভাবে আপনারা এসে পৌঁছবেন কেদারনাথ এবং কোথায় বা থাকবেন। আর এটা জানতে হলে আপনাদের কিন্তু দেখতে হবে আমার এই পুরো ভিডিওটি। আমি এখন পৌঁছে গেছি ঋষিকেশ। তার আগে বলে নিই, আপনাদের একটা কথা যেটা বলা হয়নি, কেদারনাথ আসতে হলে আপনাদেরকে কিন্তু প্রথমেই করে নিতে হবে রেজিস্ট্রেশন। অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন, আর যদি অনলাইনে না করতে পারেন তাহলে কিন্তু এখানে এসে হরিদ্বার বা ঋষিকেশ দুটো জায়গাতেই কিন্তু আপনারা অফলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর টিকা নিয়ে আমরা যাচ্ছি, আর এইরকম সব এই যে সিট খুলে দিয়েছে, সব খুলে দিয়ে সব মস্তি করতে করতে। এবারে আসি পৌঁছানোর কথাতে। আপনারা ভারতবর্ষের যে কোনো স্থান থেকে আসুন না কেন, আপনাদেরকে প্রথমেই আসতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ। আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইউটিসি গভর্নমেন্টের বাস এবং প্রাইভেট বাসেস, যেগুলো আপনাদেরকে নিয়ে যাবে সোনপ্রয়াগ। আর এখানে যদি প্রাইভেট ট্যাক্সিও নিতে চান তো আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে অনেকটাই বেশি। আর যদি আপনারা গভর্নমেন্ট বাসে করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 500 থেকে 600, 650-র মধ্যে। এরপর প্রায় ঋষিকেশ থেকে 70 কিলোমিটার দূরে আপনারা দেখতে পাবেন একটি বিখ্যাত তীর্থস্থান দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় অবস্থিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 830 মিটার উচ্চতায় অবস্থিত। আর এইখানেই অলকানন্দা এবং ভাগীরথী দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। আপনারা যদি প্রাইভেট কারে করে যান তবেই এটা কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন সরকার। এবার বলি, যদি আপনারা প্রাইভেট কার ভাড়া নিয়ে অথবা নিজেদের প্রাইভেট কারে করে আসার চিন্তাভাবনা করছেন, তাহলে একটু চিন্তাভাবনা করে হরিদ্বার বা ঋষিকেশ থেকে বেরোবেন। কারণ কি, রাস্তাতে কিন্তু সোনপ্রয়াগের আগে রাস্তাতে কিন্তু ভীষণ জাম থাকে। সো আপনারা বেরোনোর টাইমিংটা এরকম রাখুন কি বিকেল 3:30, 4টা বা লাস্ট 5টার মধ্যে আপনাদেরকে কিন্তু বেরোতে হবে, এবং রাস্তাতে একটু রেস্ট কম নিয়ে কিন্তু আপনারা সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছে যান। থাকবে যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে কত দূর থেকে এইভাবে জাম লেগেছে, এক এক করে গাড়িকে পাস করানো হচ্ছে। এরপর সোনপ্রয়াগ পৌঁছলেই এখানেই পাওয়া যায় বিভিন্ন হোটেল, যেগুলো পার ডে চার্জ করে 2500 থেকে 3000, 4000 রুম অনুযায়ী এখানে চার্জ নেয়। আর আমরা ছিলাম হোটেল প্রিয়াতে, যেটা সোনপ্রয়াগে যে বড় পার্কিং জোনটা রয়েছে তারই খুব কাছাকাছি। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন তবে আপনারা কিন্তু হোটেলের সঙ্গে আগে কথা বলে নেবেন, কারণ এখানে পার্কিং চার্জ কিন্তু পার ঘন্টা চার্জ করে। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:30 আর চোখ পুরো জ্বলছে ঘুমে, কিন্তু তাও এখন শুরু করছি, কারণ এই সবে মাত্র খাওয়া দাওয়া হলো, সব কিছু কমপ্লিট হলো। আর আমি লাঠি, সবাই কিনছে একটা করে লাঠি নিয়ে, যেমন আগের দিকে সবাই লাঠি নিয়ে চলছে, আমি কিন্তু লাঠি নিয়ে চলিনি। কারণ অমনি রাস্তাতে যে পরিমাণ ভিড়, পেছনে দেখতেই পাচ্ছেন যে পরিমাণ গাড়ির ভিড়, নিজেই চলতে পারছি না, আবার লাঠি নিয়ে কিভাবে চলবো। তাই জন্য সবাই লাঠি নিলেও আমি লাঠি নিয়ে কিন্তু চলিনি, আমি অমনি চলছি। দেখা যাক, মানে ভীষণ গরম, দেখা যাক কি হয়। আমি এখানে হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু দেখুন বোর্ড লাগানো রয়েছে, এখান থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটার, আর ত্রিয়োগী নারায়ণ 13 কিলোমিটার, কেদারনাথ 23 কিলোমিটার, অর্থাৎ এরপর ট্রেকিং শুরুর কিছুক্ষণের মধ্যেই সোনপ্রয়াগে কোতোয়ালিপুর বলে যে জায়গাটি, এখানে শুরু হয় ফার্স্ট চেকিং। অর্থাৎ চেকিং যে আপনারা অনলাইন যে রেজিস্ট্রেশন, অনলাইন বা হরিদ্বার বা ঋষিকেশে যে অফলাইন রেজিস্ট্রেশন করে আসছেন
সেই যে রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন আপনাদের যে স্লিপটা সেইটা কিন্তু এখানে শো করতে হয়। আর এটাও কিন্তু এখানে মেশিনে জাস্ট এর যে কিউআর কোড আছে অটোমেটিক ফ্যাচ করে নেয়। আর তারপরে কিন্তু অনেক হাইফাই এইভাবে কার্ডটা নিয়ে এসে জাস্ট ওইখানে কোড স্ক্যান করলেই কিন্তু ডিটেল এসে যাচ্ছে, সো ডিটেল ফ্যাচ করে নিচ্ছে, সো কোনো লাইনের কোনো ব্যাপার নেই, খুব ইজি প্রসেস। ভেরিফিকেশান কমপ্লিট করে একটু সামনের দিকে এগোলেই পড়ে কিন্তু সোনপ্রয়াগের ব্রিজ। আর এই ব্রিজ ক্রস করলেই দেখা যায় বিভিন্ন রকম শেয়ারিং গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যারা আপনাদেরকে 50 টাকার বিনিময়ে পৌঁছে দেবে গৌরীকুণ্ড। আর ডিস্টেন্স মনে রাখবেন 6 থেকে 7 কিলোমিটার। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন অথবা শেয়ারিং গাড়িতে করেও কিন্তু যেতে পারেন। 1 থেকে 2 কিলোমিটার যেতে পারে, সব বসে রয়েছে, নিয়ে যেতে হবে মোটামুটি, ঠিক আছে? জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এরপর হেঁটে সামনের দিকে এগোলে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দেখতে পাওয়া যায় রাস্তার ডান সাইডে লেখা রয়েছে একটি বোর্ড, আর যেখানে রয়েছে এই ইনস্ট্রাকশানটি যে যারা গৌরীকুণ্ড পায়ে হেঁটে যেতে চান তাদের জন্য কিন্তু একটু চড়াই চড়লে শর্টকাট রাস্তা রয়েছে। আমরা কিন্তু এই শর্টকাট ধরেই গৌরীকুণ্ডের দিকে এগিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। তবে বলি, শুরুতে এতটা চড়াই না চড়ে আপনারা কিন্তু শেয়ারিং গাড়িতে করে গৌরীকুণ্ড পৌঁছতে পারেন, কারণ এটাই কিন্তু বেস্ট হবে, যাতে করে আপনারা আগের যে ট্রেকিংটা এটা কমপ্লিট করতে পারেন। আমরা তো চলতে শুরু করেছি, এটা কিন্তু শর্টকাট হলেও মানে চড়াইটা প্রচুর। আর এটা দেখায় বোঝা যাচ্ছে এটা খচ্চর, এই যে এইগুলো বা গাধা, এইগুলোকে এখানে বেঁধে রাখা হয় বা প্রতিপালন করা হয়। আর সেই সঙ্গে শর্ট রাস্তার জন্যে এদেরকে কিন্তু এখান থেকে ওখানে মালপত্র নিয়ে যাওয়ার জন্য এই রুটটাই মূলত ব্যবহার হয়। কারণ আমি দেখলাম এইভাবে পাহাড়ের রাস্তাগুলো কিন্তু মেনলি এরকমই হয়, পাহাড়ের ওপর ধাপ কেটে কেটে বানানো হয়, উঠতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সেই যে কেদারনাথ সিনেমার সিনটা দেখেছেন, সেই সিনটার কথা এটা দেখে মনে হচ্ছে। দেখুন দেখুন সব মালপত্র ঘোড়ার পিঠে চাপিয়ে সব চলেছে। প্রায় 5 কিলোমিটারের মতো চড়াই চড়ে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গৌরীকুণ্ড। তবে আপনাদের বলছি, আপনারা অবশ্যই শেয়ার গাড়িতে করে আসবেন, কারণ এটা কিন্তু অনেকটা টাফ। আর শুরুতেই যদি আপনারা এই প্রবলেমটা ফেস করেন তাহলে কিন্তু কেদারনাথ পৌঁছতে অনেকটাই রাস্তা বাকি। গৌরীকুণ্ড থেকে প্রায় 24 কিলোমিটারের মতো, সেই ট্রেকটা কিন্তু কমপ্লিট করাটা আপনাদের পক্ষে একটু প্রবলেমেটিক হয়ে যাবে। হেঁটে যাচ্ছি, এটা কিন্তু অনেক শর্ট টাইমে, অল্প টাইমে, যেমন আমরা সোনপ্রয়াগ থেকে পৌঁছেছি, এটাও ঠিক সেইভাবে কেদারনাথ যাওয়া যায় অল্প সময়ে। এখন সন্ধ্যা 6:15 আর আমি কেদারনাথের মন্দিরের ওপরের দিকে উঠছি। আর এখান থেকে কেদারনাথ মন্দিরে পৌঁছতে সময় লেগে যায় কমসে কম 12 থেকে 13 ঘন্টা। কিন্তু অনেকেই আপনাদেরকে বলবে যে 6 থেকে 7 ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন। কিন্তু আপনাদেরকে এটা বলি, কেবলমাত্র পালকিওয়ালা বা ঘোড়াওয়ালা এরাই কিন্তু পৌঁছতে পারে। পাবলিকরা কিন্তু এত কুইকলি পৌঁছতে পারেন না, কারণ কি রেস্ট নিয়ে নিয়ে চলতে হয়। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম কিছু পালকিওয়ালা কিছু কাঁধে করে নিয়ে, আর ঘোড়াতে তো প্রচুর। আর এইদিকে ঘোড়াগুলোর অবস্থা দেখুন, ঘোড়াগুলো কত পরিমাণ ঘোড়া নিচে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ঠিক নেই। তারপরেও নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সেই কারণে কিছু ঘোড়াকে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখন আবার যেহেতু মানুষ উপরে যাচ্ছেন, তো সেই কারণে অনেকটা চলে এসেছি উপরে। অ্যাপ্রক্স ধরুন 22 কিলোমিটারের মধ্যে আমি চলে এসেছি প্রায় 8 কিলোমিটারের মতো, 14 কিলোমিটার এখনও চড়াই বাকি। আর যেহেতু রাস্তা কম করার জন্যে আমি ওইদিকেরও পাহাড় পেরিয়ে এসেছি, পা হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো যাচ্ছি ধীরে ধীরে উপরের দিকে রেস্ট নিতে নিতে। তো ইন ফিউচার যারা আমার ভিডিও দেখে এখানে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, তাড়াহুড়া একদম করবেন না, পর্যাপ্ত জল খান,
কোনো জায়গায় রেস্ট নিন, বসুন, ধীরে ধীরে ওপরে উঠুন, তাতে দেখবেন কোনো প্রবলেম হবে না। আর যারা বলে ওপরে উঠলে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, আমি বলছি এগুলো বিশেষ কিছু ফ্যাক্ট না। আমার তো এখনো পর্যন্ত কিছু হয়নি, কারণ যদি আমি ফার্স্ট টাইম এখানে এলাম, প্লাস এত হাইটে, সো আমার এখনো কোনো প্রবলেম নেই। যদিও আমার কাছে মেডিসিন আছে, সব আছে। প্রায় সারাদিন যাত্রা করেও রাত্রের দিকে আর সম্ভব হয়নি, মানে আর চলতে পারিনি, তাই আমরা এক জায়গায় টেন্ট নিয়ে থেকে গেছিলাম। আর আজকে সকাল আবার 5:30টার দিক থেকে আবার চলা শুরু করেছি। আর এখন রাস্তা যেটা বাকি আছে সেটা প্রায় 6 কিলোমিটারের মতো। তো আমি যাচ্ছি আগের দিকে। এবার যত এগোচ্ছি তত নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ধীরে ধীরে যেতে হচ্ছে। এই হলো গিয়ে ব্যাপার, যাই আগের দিকে। তবে এখানে অনেকেই কিন্তু আর লাস্ট মুহূর্তে আর চলতে পারছেন না, কন্টিনিউ করতে পারছেন না। অনেকে ঘোড়া, পালকি, এই যে এরকম, এগুলো সব এই সবে করে যাচ্ছেন। দেখা যায় আমি কতটা যেতে পারি। চলতে এই এসে প্রথম বরফের দেখা পেলাম। এইভাবে পুরো উপরে ঝর্ণাটা জমে গেছে। কালকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। আর অ্যাকচুয়ালি সত্যি বলতে যখন রাত্রি 1টা-1:30টা বেজে যায়, তারপর মনে করলাম টেন্ট নেওয়াটাই ভালো, আর না নিলে এখানে প্রবলেম হয়ে যেত। আর ভেবে দেখুন রাত্রে টেম্পারেচার কতটা নিচে নেমেছিল, এগুলো পুরো জমে গেছে পুরো একদম। আপনারা যদি চলা শুরু করছেন দুপুর বা বিকেলের দিক করে, আর ভাবছেন রাত্রে এসে এখানে থাকবেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি কি, এখানে কিন্তু ক্যাম্প ভাড়ায় নেওয়া যায়। এইবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ক্যাম্পের রেট নেয়, সেটা আপনারা বার্গেনিং করে নেবেন। কিন্তু এই ক্যাম্পগুলো মূলত কেদারনাথ মন্দির থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার আগে কিন্তু এই ক্যাম্পগুলো পাওয়া যায়। এর আগে আপনারা দোকানে থাকতে পারেন বা এখানে। যত মন্দিরের দিকে এগোচ্ছি পরপর দৃশ্যগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে দেখুন, সত্যি অসম্ভব। যে বলে, এই যে বলে না কেদারনাথ আসা একটা ভাগ্যের ব্যাপার, আর বাবা কোনোদিন কাউকে নারাজ করে ফেরান না, তো সেটা দেখলেই বোঝা যায়। চারদিকের জাস্ট দেখুন, প্রাকৃতিক পরিবেশটা দেখুন। মানে এত কষ্ট করে যে এসছি এখানে, আমার কিন্তু কিছু মনে হয়নি, যেন কষ্টটা কয়েক মিনিটের মধ্যে লাঘব হয়ে গেছে। এইটা হচ্ছে শর্টকাটের চক্কর, ওইদিকে মেন রাস্তা, এখান থেকে না এসে এখান থেকে শর্টকাটে চলছে। যদিও এটা বাস্তবেই শর্টকাট, কিন্তু একটা জিনিস অবস্থা দেখুন, এরকম রিস্ক নিয়ে চলাটাও তো একটা ব্যাপার। साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का, डरना किसी बात का। साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर, तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का हूँ निहाल, मन में ना है कोई ख्याल, बोले में मैं मगन हूँ, वो जानता है सबका हाल। मस्तों के टोले में खोए सारे भोले में, भूल गए हैं दुनिया जब से मन लगा है भोले में। चला সবাই কিন্তু দাঁড়িয়ে গেছিলো, এখন কিন্তু আবার রেনকোট পরে এইসব করে কিন্তু অনেকে আবার বেরিয়েছে। আর পেছনের এই যে দৃশ্যটা, এইটা দেখার জন্যই হয়তো অনেক কেদারনাথ আসে, বাবার দর্শনের সঙ্গে সঙ্গে এটা দেখার জন্য অনেক কেদারনাথ আসে। সবাই যারা নতুন আসেন সবাই জিজ্ঞাসা করেন মন্দির আর কত দূর, মন্দির আর কত দূর। তবে আমার ভিডিওটা দেখলে আপনাদের এই কনফিউশনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এইটা দেখে রাখুন, এই প্লেসটা যতক্ষণ না চোখের সামনে আসছে ততক্ষণ কিন্তু ভাববেন না
আপনারা মন্দিরের কাছাকাছি চলে এসেছেন। কেন কি বিভিন্ন জন আপনাদেরকে বিভিন্ন রকম বোঝাবে, কেউ বলবে 2 কিলোমিটার, কেউ বলবে 5 কিলোমিটার। বিশ্বাস করার দরকার নেই, ঠিক এই রকম প্লেসটাতে যখন এসে যাবেন ভেবে নেবেন যে আপনারা মন্দিরের কাছাকাছি চলে এসেছেন। আর এইখানে এই যে সব যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের লাইনে, মন্দিরের দর্শনের লাইনে লাইন দেওয়ার আগে এইখানে এইরকম লাইনের জন্য টিকিট নিতে হবে। আর এইটা হচ্ছে গিয়ে দর্শনের জন্য যে লাইন, তার টিকিটের লাইন এইটা। আর এটা কিন্তু ওই যে রেজিস্ট্রেশন করে আপনারা যে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসছেন ওটাতেই কিন্তু হয়ে যাবে। দৌড়ে দৌড়ে এখানে অ্যাকচুয়ালি দর্শনের জন্য লাইন দিতে হয়। আমি কিন্তু অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কি দেখার জন্যে আমি চলে এসেছি এখানকে। তো দেখা যাক, আমি একদম বাবা কেদারনাথের মন্দিরের সামনে আমি যাচ্ছি। আমি যদি লাইন দিতাম তাহলে হয়তো এইভাবে আমি আসতে পারতাম না, লাইনে আস্তে আস্তে করে আসতে হতো। হ্যাঁ, লাইনে ওখানে আসে অনেকেই যারা আমার জন্য লাইন দিয়ে রেখেছে। তো এটা হচ্ছে কি দর্শনের জন্য যে লাইন দিয়ে সবাই আসে, তারপর এটা মন্দিরের জাস্ট আগে এইরকম। भक्ति न जानू भाव न जानू, शिव मेरे मैं शिव को मानू। मस्ती में भागीरथ हो गया मैं तो, शिव के सिवा कुछ ना पहचानू, शिव के सिवा कुछ ना पहचानू। सर पे जब ভীমশিলা জাস্ট একদম এই যে মন্দিরের পেছনে যেটা ভীমশিলা বলা হয়, যে বন্যা আসার সময় যেই পাথরটি এসে মন্দির রক্ষা করেছিল, এটা হচ্ছে সেইটা। दीवाना भोलेनाथ का